এই দায় জুলুদেরই কারণে এই দায় জুলুদেরই কারণ আগে রক্তপাত করেছে ইনকোসাজানার সন্তান জুলুরা। প্রাণের বিনিময়ে প্রাণ ঝরছে, আরও ঝরবে বলে হঠাৎ উন্মাদ সুলভ হাসিতে ফেটে পড়ল র্যাসেল। অপরাধী সুরে নিচু কণ্ঠে টাম্বুসা বলল, সত্য কথা রানী। জানোয়ার ইভুবেসি যেমন তার অপকর্মের মূল্য চুকিয়েছে, জুলু জাতিকেও তাদের কৃতকর্মের মূল্য চুকাতে হবে। সেদিন আর এগোলো না জুলুরা। নদীর পাড়েই ক্যাম্প করলো। কুড়ে বানানো হলো র্যাসেলের জন্য। তার পাশেই জ্বালানো হলো বিরাট এক অগ্নিকুণ্ড। আগুনের পাশে বসে ভেজা কাপড় শুকিয়ে নিল র্যাসেল। তবে এখনো আগের মতোই নির্বিকার। মনে হচ্ছে যেন কিছুই ওর ক্ষতি করতে পারবে না, যেমনটা পারেনি চতসিনী বাফেলো নদী। সৈন্যরাও নিজেদের জন্য আগুন জ্বালল। ওষুধ আর খাবারের জন্য কয়েকজন ছুটে গেল পার্শ্ববর্তী গ্রামে। সেই সাথে কয়েকজন গেল অদূরবর্তী পাহাড়ের চূড়ায়। আগুনের সাহায্যে পাহাড় থেকে পাহাড়ে সংকেত পাঠিয়ে রাজার কাছে আজকের দুর্ঘটনার খবর জানালো তারা। 18 রাতে নদীর পাড়েই ঘুমালো র্যাসেল ও জুলু সৈন্যরা। এই রাতে আরও 4 জন লোক হারিয়েছে জুলুরা। নদী পেরোবার সময় পাথরে আশ্রে আহত হওয়া 2 জন লোক মারা গেছে, আর রাতে সিংহ তুলে নিয়ে গেছে 2 জনকে। বাকিদের বেশিরভাগ ও অসুস্থ বোধ করছে। সকাল নাগাদ আশেপাশের ক্রালগুলো থেকে প্রচুর খাবার আর ওষুধ এসে পৌঁছলো। সেই সাথে র্যাসেলের সেবার জন্য এলো উচ্চ বংশজাত কয়েকটি তরুণী। কিন্তু ওদের বা খাবার দাবারের দিকে ভ্রুক্ষেপ মাত্র করল না র্যাসেল। কেবল প্রশ্ন করল, শেয়াপির মেয়ে নই কোথায়? আমাকে ওর কাছে নিয়ে চলো। আবার শুরু হলো পথ চলা। আগের মতোই সৈন্যদের ঘেরের ভেতর থেকে পথ চলল র্যাসেল। সেই রাতে পাহাড়ের উপর ক্যাম্প করল জুলুরা। পাহাড়ের উপর এক ক্রালে ঘুমালো র্যাসেল। পরদিন সকালে রাজার দূতের দেখা পেল ওরা। মধুর মতো কথা শোনালো সে। আবেগ শূন্য নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে থেকে দূতের কথা শুনল র্যাসেল। তারপর তাকে সহ বাকি সবাইকে আতঙ্কিত করে দিয়ে হা হা করে উন্মাদের মতো হেসে উঠল। দূত লোকটা দুর্লভ সাদা বানরের চামড়ার একটা আলখেল্লা নিয়ে এসেছে। সেটা গায়ে জড়িয়ে নিল র্যাসেল। মানসিক ভারসাম্য খোয়ালেও ওর কাপড় চোপড় যে বদলানো দরকার সেটা বুঝতে পেরেছে র্যাসেল। উর্বর একটা এলাকার উপর দিয়ে চলেছে র্যাসেল ও জুলুদের বহর। এমন সময় পেছনে অদ্ভুত একটা দৃশ্য দেখল তারা। দেখল খুব দ্রুত দিগন্ত ছেয়ে ফেলল অদ্ভুত আকৃতির মেঘ। ওরা বুঝতে পারেনি ওটা আসলে মেঘ নয়, মেঘের আকারে ধেয়ে আসা বিরাট বড় পঙ্গপালের দল। ক্ষুধার্ত পঙ্গপালগুলো পথে সবুজ যা কিছুই পেল মুহূর্তেই সব খেয়ে শেষ করে ফেলল। যে এলাকার উপর দিয়ে এই পঙ্গপাল পার হলো সেখানকার গাছে কেবল ডাল ছাড়া আর কিছুই রইল না। শস্যের কথা বলাই বাহুল্য। ওসবের একদানাও কোথাও অবশিষ্ট নেই। রয়ে গেল কেবল আর্তনাদরত ক্রন্দনরত মহিলারা। ওরা খুব ভালো করেই অনুভব করছে পরবর্তী শীতটা ওদের না খেয়েই কাটাতে হবে। সন্তানরা বাঁচবে কিনা ঈশ্বর মালুম। ফসল শেষ করার পর শুরু হলো আরেক মহা আপদ। যেখানে যেখানে পড়ে মরতে শুরু করলো সেখানে পড়ে মরতে শুরু করলো পতঙ্গগুলো। ফলে খুব দ্রুতই দূষিত হয়ে উঠল বাতাস। এত বেশি পরিমাণে ওগুলো মারা পড়ল যে নদ নদীর পানিও দূষিত হয়ে গেল। অবধারিতভাবে আবির্ভাব ঘটল মহামারীর। এবার ইনকোসাজানার কাছে ছুটে এলো সবাই। প্রার্থনা জানাতে লাগলো যেন অভিশাপ তুলে নেয় সে। কিন্তু ওদের প্রার্থনার জবাবে কেবল একটা কথাই আউড়ে গেল, অপ্রকৃতিস্থ র্যাসেল, আমার কোনো দোষ নেই। জুলুরা
ইনকো সাজানার আপন লোকের রক্ত বইয়েছে। দুর্ভিক্ষ, যুদ্ধ আর মৃত্যু ঘনিয়ে আসছে চুলুদের উপর, কারণ পবিত্র রক্ত বইয়েছে চুলুরা। ভয় পেয়ে চলে গেল লোকগুলো। রাজার ক্রালের দিকে এগিয়ে চলল র্যাসেলদের বহর। সারা পথে পড়ে থাকতে দেখা গেল মৃত পঙ্গপাল। পচা গন্ধে আকাশ বাতাস সবই যেন দূষিত হয়ে উঠেছে। একসময় রাজার ক্রাল উমগুন গন্ধু লভুর কাছে পৌঁছে গেল ওরা। পথে দেখে এসেছে প্রধান সড়কের জায়গায় জায়গায় স্তূপ করে রাখা হয়েছে মৃত পঙ্গপাল। হাতের কাছে খুব বেশি সরঞ্জাম না থাকায় সৈন্যদের ঢালে করে বয়ে আনা হচ্ছে আরও মৃত পঙ্গপাল। ঘরবাড়ির ছনের চাল থেকে আছড়ে নামানো হচ্ছে মৃত, প্রায় মৃত পোকা। ক্রমেই বড় হচ্ছে স্তূপ। যে কটা বেঁচে আছে সেগুলোকে পিষে মারার চেষ্টা করছে সৈন্যরা। মহিলা আর বাচ্চারাও আতঙ্কিত হয়ে এলোমেলো ছুটোছুটি করছে, চেষ্টা করছে চুল থেকে আছড়ে পোকাগুলোকে ঝেড়ে ফেলতে। শেষ বিকেল নাগাদ উমগুন গন্ধুলভূতে পৌঁছে গেল র্যাসেলদের বহর। প্রকাশ্য রাস্তা দিয়ে হেঁটে গেল র্যাসেল। উদ্দেশ্যমূলকভাবে এটা করা হয়েছে, যাতে লোকে ভাবে ফিরে এসেছে তাদের ইনকো সাজানা। ফলে আর ভয়ের কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। টিলার উপর র্যাসেল আগে যে ক্রালে ছিল ওখানেই নিয়ে যাওয়া হলো ওকে। ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। ওখানে র্যাসেলকে অভ্যর্থনা জানাতে অপেক্ষা করছিল ওর আগের পরিচারিকা মহিলাগুলোই। সাদর উষ্ণতায় র্যাসেলকে বরণ করে নিল তারা। কিন্তু অপ্রকৃতিস্থ র্যাসেল ওদের কাউকে চিনতেই পারল না। ঘুমে এই রাতটা কাটিয়ে দিল ও। জুলুরাও ওকে আর টানাটানি করেনি, কারণ ওরা ধরেই নিয়েছে যে ক্লান্ত ইনকো সাজানার এখনই রাজার সাথে দেখা করার মতো শক্তি নেই। তার চেয়ে বড় কথা হচ্ছে র্যাসেলের সাথে দেখা করার আগে ঘটনাক্রম সম্বন্ধে টাম্বুসার বিস্তারিত রিপোর্ট নিজ কানে শুনতে চায় রাজা ডিনগান। পরদিন সকাল। পুলের পাড়ে বসে আছে র্যাচেল। স্বপ্নে এই পুলের পানিতেই রিচার্ডের আসার দৃশ্য আগাম দেখেছিল র্যাসেল। যা হোক, একজন লোক নিয়ে হাজির হয়েছে টাম্বুসা। বলল যে ওকে রাজার কাছে নিয়ে যেতে এসেছে সে। নিশ্চুপ হয়ে শুনল কেবল র্যাসেল। হা না কিছুই বলল না, তবে এগিয়ে গেল। টাম্বুসা ওকে পালকিতে চড়তে বললে অস্বীকৃতি জানিয়ে র্যাসেল বলল যে হেঁটেই যাবে ও। মৃত পঙ্গপালে ভরে থাকা রাস্তা দিয়ে হাজার হাজার লোকের চোখের সামনে হেঁটে রাজার ক্রাল ইন্টুন কুলুতে ঢুকল। ইন্দুনা পরিবেষ্টিত হয়ে যথাস্থানে বসে আছে ডিনগান। ইন্দুনারা সবাই উঠে দাঁড়িয়ে বায়াতে দিল র্যাসেলকে, কিন্তু র্যাসেলের চোখে উদ্ভ্রান্ত দৃষ্টি। জুলুদের সালাম খেয়ালই করেনি ও। উঠানে একটা টুল রাখা হয়েছে ওর জন্য। সোজা ওখানে গিয়ে বসে পড়ল র্যাসেল। তাকিয়ে রইল মাটির দিকে। ডিনগানকে খুবই দুঃখী এবং একই সঙ্গে ভীত দেখাচ্ছে। ভীত কণ্ঠেই রিপোর্ট করতে বলল টাম্বুসাকে। পথযাত্রার গল্পের বর্ণনা দিয়ে শুরু করলো টাম্বুসা। সবাইকে শোনালো কিভাবে নদীর পাড়ে পৌঁছলো ওরা। তারপর ড্যারিয়ানকে সাথে নিয়ে র্যাসেলের একা নদী পার হওয়া। পরদিন রামা হতে টাম্বুসাকে একা যেতে হুকুম করা। ওখানে পৌঁছে জুলু সৈন্য চিৎকারকারী ও তার স্ত্রীর মৃতদেহ খুঁজে পাওয়া। তারপর বাগানে ইবু বেশির মুমূর্ষ সৈন্যের সাথে দেখা হওয়ার কথাও বলল মুমূর্ষ লোকটি নিশ্চিত করেছে যে সাদা সর্দার ডোরিও ও ইনকো সাজানাকে ধরে নিয়ে গেছে ইবু বেশি। মাফুটিতে গিয়ে তথ্যের সত্যতা সম্বন্ধে নিশ্চিত হয়েছে টাম্বুসা। তারপর রাখাল ছেলেকে দিয়ে ইবু বেশির কাছে রাজার হুমকি পাঠিয়েছে সেটাও বলল ও। সেই সাথে বলল র্যাসেলকে বন্দি করে রাখা ক্রালে কি কি দেখেছে সেগুলো। তারপর বলল আগুনে পুড়ে ইবু বেশির মর্মান্তিক মৃত্যু, বাফেলো নদী পাড়ি দেওয়ার রোমহর্ষক গল্প, তারপর এখানে ফিরতি পথের বিস্তারিত বর্ণনা। তার রেজিমেন্টের একের পর এক দুর্ভাগ্যে পতিত হওয়া, আগুন, বৃষ্টি আর অসুস্থতার শিকার হওয়া,
সিংহের মুখে সৈন্য হারানো, আর সবশেষে সবিস্তারে বলল পঙ্গপালের আক্রমণে জুলুদের বিপর্যস্ত হওয়ার ঘটনা। শেষ হলো টাম্বুসার গল্প। গভীর আগ্রহ ও উদ্বেগের সাথে টাম্বুসার প্রতিবেদন শুনল ইন্দুনারা। এরপর ইন্দুনাদের সামনে উপস্থিত করা হলো দড়িবাঁধা কয়েকজন জুলু সৈনিক ও ক্যাপ্টেনকে। এদের হাতেই খুন হয়ে গিয়েছিল র্যাসেলের বাবা মা। জিনগানের হুকুমে এই পক্ষ মুখ খুলল। আত্মপক্ষ সমর্থন করে ওরা বলল যে ওদেরকে হুকুম করা হয়েছিল ইবুবেসির হুকুম যেন ওরা বিনা প্রশ্নে বিনা তর্কে পালন করে, তাই করেছে ওরা। আর চিৎকারকারী যে মারা গেছে সেটাও ইচ্ছাকৃত ছিল না, দুর্ঘটনাবশত হয়ে গেছে। তদুপরি ওরা এখন বুঝতে পারছে যে ইবুবেসি আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল যে তার ইচ্ছা মতো ওদেরকে ব্যবহার করবে, ওদেরকে দিয়ে তুলে নিয়ে যাবে ইনকো সাজানাকে। এই পক্ষের কথা শেষ হওয়া মাত্রই উঠে দাঁড়ালো ডিনগান। প্রচণ্ড রেগে গেছে সে। বন্দি সৈন্যদের উপরই এবার রাগ ঝাড়বে, কারণ এই নির্বোধ কজন জুলুর জন্যই আজ পুরো জুলু জাতিকে ভুগতে হচ্ছে। উপরন্ত ইনকো সাজানার আশীর্বাদ সরে গিয়ে নেমে এসেছে তার অভিশাপ। রাজা তৎক্ষণাৎ এই জুলুদের মৃত্যুদণ্ড জারি করল। অত্যন্ত যন্ত্রণাদায়ক মৃত্যু হবে এদের। একই সঙ্গে টাম্বুসার ক্যাপ্টেনদের মধ্যে যারা মাফুটির লোকদের ধাওয়া করে হত্যা করার সিদ্ধান্তের বিরোধিতা করেছে তাদের প্রত্যেকেরও মৃত্যুদণ্ড দিল রাজা। সাথে সাথে ওদের ধরতে ছুটতে শুরু করলো জল্লাদরা। এবার মুখ খুলল র্যাসেল। এতক্ষণ মনেই হয়নি যে কোনো কিছু শুনেছে ও, কিন্তু রাজার রায় শুনেও বলল ওদের ছেড়ে দাও। স্বর্গ যখন প্রতিশোধ নেবে কাউকে ছাড়বে না, তাই অযথা রক্তপাতের প্রয়োজন নেই। আর যারা ইনকো সাজানার আত্মাকে দূরে সরতে বাধ্য করেছে তাদের রক্তে নিজের হাত রঞ্জিত করতে চাই না আমি। রামা হতে সৈন্য পাঠিয়েছিল কে? যারা আমাকে জন্ম দিয়েছে তাদের কাছে কেন গিয়েছিল জুলু সৈন্যরা? গিয়েছিল কারণ মালিক হুকুম করলে কুকুর যেমন হামলে পড়ে, ওরাও ছিল ঠিক তেমন। মালিকের হুকুম মানা কুকুর। ওদের মুক্তি দাও, নইলে জুলুদের উপর আরও রক্তের দায় এসে পড়বে। কেঁপে উঠল ডিনগান, কারণ তার হুকুমেই সৈন্যরা গিয়েছিল রামা হতে। এবং ইনকো সাজানার যে সেই কথাটা অজানা নেই, র্যাসেলের কথা শুনে সেটাও তার বোঝা হয়ে গেছে। রাজা এবার বলল ঠিক আছে, ওরা মুক্ত, তবে এই দেশের মাটিতে ওদের আর জায়গা নেই। কৃতজ্ঞ চিত্রে বিদায় নিল লোকগুলো। ওরা ইন্টুন কুলুর গেট পার হতেই অন্য কিছু লোক ফটক পার হয়ে ভেতরে ঢুকলো। এই লোকগুলো এতই রুগ্ন ও ক্লিষ্ট যে চামড়া ফুটো করে বের হয়ে আসতে চাইছে ওদের গায়ের হাড়। মনে হচ্ছে 1-2 দিন নয়, বছরের পর বছর না খেয়ে আছে এরা। আর ওদের হাতের পুরো চামড়ার ঢালগুলোয় এত ছিদ্র যে দেখে মনে হচ্ছে ইঁদুর খেয়ে ফেলেছে ওগুলো। মাটিতে আছড়ে পড়ে চিকন স্বরে অতি কষ্টে রাজাকে সালাম জানালো লোকগুলো। রাগত্ব স্বরে রাজা প্রশ্ন করল, এই কঙ্কালগুলো কারা? ওই দলের মুখপাত্র বলল, রাজা, আমরা আপনার নোবাম্বে, নদ ওয়েঙ্গে আর ইসাঙ্গু রেজিমেন্টের ক্যাপ্টেন। বহুদূরের এক গোত্রের সর্দার মাডাকু আর ওর গোত্রের সবাইকে হত্যা করতে আমাদের পাঠিয়েছিলেন আপনি। ওরা জলাভূমিতে বিরাট এক নদীর পাড়ে বাস করে। সেই নদীটা সাগরে গিয়ে মিশেছে। আমাদের যাওয়ার খবর পেয়ে নৌকা ভেলায় করে নদী আর নলখাগড়ার জলায় পালিয়ে যায় ওরা। নলখাগড়ার মধ্যেই আমরা ওদের পিছু নিই, কিন্তু নলখাগড়ার গোলকধাঁধায় বারবার পথ হারিয়ে ফেলি। পথে ওদের এম্বুশের মধ্যে পড়ে যাই অনেকবার। ওভাবে অনেক লোক হারিয়েছি আমরা, আর জলার পানিতে ডুবেও অনেকে মারা গেছে। শেষ দিকে এসে খাওয়ার মতো কিছুই পাইনি। তখন বাধ্য হয়ে ঢালের চামড়া খেয়ে ঢালের উপর শুয়ে
কোনো রকমে দিন পার করেছি। এক একবারে শয়ে শয়ে লোক হারিয়েছি আমরা। তারপরও আক্রমণে গেছি, কিন্তু শেষ পর্যন্ত বেঁচে ফিরতে পেরেছি আমরা মাত্র এই 10 জন। প্রচণ্ড রাগে কাঁপছে ডিনগান। তিনটি রেজিমেন্ট হারিয়েছে সে। কিন্তু ওদের গল্প শুনে হা করে হেসে উঠল রাসেল। বলল, আগেই বলেছি, স্বর্গ যখন প্রতিশোধ নেবে রক্তের বন্যা বইতে থাকবে। সত্যি কথা বলছে ডিনগান, খুব দ্রুত আমাদের উপর অভিশাপ নেমে আসছে। তারপর ক্লিষ্ট লোকগুলোর দিকে ফিরে ধমক দিয়ে বলল, কাপুরুষ ইঁদুরের দল, লড়াই লড়াই করতে জানিস না তোরা। তোদের ভাগ্য ভালো যে কালো হাতি জীবিত নেই। থাকলে না মরা পর্যন্ত ঢালগুলো খেতে বাধ্য করতো তোদের। যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। চলে গেল ক্যাপ্টেনরা। এবার গেটের গার্ডকে ঠেলে ধাক্কিয়ে ভেতরে এলো ইয়া মোটা এক লোক। দরদর করে এর চোখ থেকে পানি ঝরছে। অবশ্য এটা কুম্ভীরাশ্রুও হতে পারে, কারণ মেকি কান্না করায় জুলুদের মতো ওস্তাদ খুঁজে পাওয়া ভার। এই লোকটির সাথে প্রতি সপ্তাহান্তেই কথা বলে ডিনগান, কখনো কখনো আরও তাড়াতাড়ি। তাই রাজা খুব ভালো করেই জানে লোকটিকে। রাজা প্রশ্ন করল, কি হয়েছে মোভো? এভাবে আমার সবাই ঢুকলে কেন? লোকটি বলল, ক্ষমা করুন রাজা, খুব খারাপ খবর নিয়ে এসেছি। এতই খারাপ যে ফটকের প্রহরীদের ঠেলে ভেতরে আসতে বাধ্য হয়েছি। গুঙিয়ে উঠল রাজা। গুঙিয়ে উঠে রাজা বলল, খারাপ খবর বহনকারীরা দেখছি সবচেয়ে দ্রুত ছুটতে পারে। কান্না থামাও, বলো কি হয়েছে? ও শত্রু খাদক, ও দুনিয়া কাঁপানো রাজা, বিশাল ক্ষতিতে পড়ে গেছেন আপনি। মানে আপনার গবাদি পশুর পাল ক্ষতিতে পড়েছে। রাজকীয় পাল, বাঁকা সিংহওয়ালা সাদা গরুর পালের উপর গজবের মতো এক অসুখ নাজিল হয়েছে। হাজারের মতো সাদা গরু মারা গেছে, আরও অনেক বেশি বেশি অসুস্থ হয়ে পড়েছে। এখনই কিছু করা না গেলে রাজকীয় গরুর পাল বলে আর কিছু থাকবে না, বলেই ভ্যা করে কেঁদে ফেলল মোভো নামের লোকটি। রাগের চোটে লাফিয়ে উঠে দাঁড়ালো ডিনগান। হাতের বর্ষার হাতলটা ধাই করে বসিয়ে দিল লোকটার মাথায়। এত জোরে সে মেরেছে যে আঘাতের প্রচণ্ডতায় হাতলটাই দুটুকরো হয়ে গেছে। চিৎকার করে রাজা বলল, মোটা গর্ধব কোথাকার, আমার গরুর কি করেছিস তুই? বল, জলদি বল, নয়তো ওগুলোর উপর কালো জাদু করার অপরাধে তোর জান নিয়ে নেব। মাথা ডলতে ডলতে বহু কষ্টে উঠে বলল মোভো। কাতরে উঠে বলল, মোটা হওয়া কি অপরাধ রাজা? আমার চেয়ে মোটা লোকও তো এখানে আছে। স্পষ্টই তার ইঙ্গিত রাজার দিকে। আপনার হাজার গরু ঢালের চামড়া হয়ে গেছে, সেটা আমার দোষ হবে কেন? আমার প্রশ্নের জবাব দিবি, নাকি এবার ডান্ডার বদলে বর্ষার ফলাটাই বসিয়ে দেব তোর বুকে? কি করেছিস আমার গরুর? আমি কিছুই করিনি রাজা। ওই জানোয়ারগুলো ঘাসের বদলে রাক্ষসের মতো কেবল পঙ্গপাল খেয়েছে, তারপর মুখে ফেনা এসে মাটিতে আছড়ে পড়ে পা দাপাতে দাপাতে মারা গেছে। আর ওগুলোরই বা দোষ কি? কোথাও তো ঘাস নেই। পঙ্গপালের দল সব সাবার করে দিয়েছে। ঘাস না পেয়ে অভিশপ্ত পোকাগুলোকেই খেয়েছে গরুগুলো। কাজেই রাজা, দোষ আমার নয়। দোষ যদি কাউকে দিতেই হয় তো স্বর্গকে দিন। হয়তো কোনো দুষ্টু জাদুকর স্বর্গকে রাগিয়ে দিয়েছে, তারই পরিণতি এই দুর্ঘটনা। আগে কখনোই এমন কিছু ঘটতে দেখেনি জুলুল্যান্ডের অধিবাসীরা। অট্টহাসিতে ফেটে পড়ল রাসেল। বলল, কি বলিনি? স্বর্গ যখন শোধ নেবে কাউকেই ছাড়বে না। বৃষ্টির মতো সাপ নামছে ডিনগান। প্রতিশোধ নেওয়া হচ্ছে রাজার উপর, সাধারণ জনগণের উপর, সৈন্যদের উপর, শস্যের উপর, গবাদি পশুর উপর। প্রতিশোধের আগুনে পুড়ছে পুরো জুলুল্যান্ড। কেন? কারণ নিষেধ করা সত্ত্বেও ইনকো ছাদানার আত্মায় রক্ত ঝরিয়েছে আমা জুলুরা। অথচ তাদের আপন সন্তান হিসেবে
ভালোবাসতো ইনকো সাজানা। সত্যি কথা লেডি, কিন্তু চাবুকের আঘাত তো আমাদের খেতেই হচ্ছে। বারবার এই কথাটা মনে করিয়ে আমাদের কষ্ট কেন বাড়িয়ে দিচ্ছেন? মোভো, তোর কথা শেষ হয়েছে? না রাজা, একই অসুখে দেদার মারা পড়ছে আশেপাশের সমস্ত ক্রালের গরু। গরুগুলোকে খেয়ে ফেলা হয়েছে। স্পষ্ট বোঝা যাচ্ছে যে আগামী শীতটা সবাইকে না খেয়ে কাটাতে হবে। ফসল নেই, মাংস নেই, অর্থাৎ দুর্ভিক্ষ আসছে। আরও কিছু বলবি মোভে? মোভো? হ্যাঁ রাজা, আমি গবাদি পশুর প্রধান রক্ষক, বিধায় অন্যান্য রাজকীয় পালের খবর নিয়ে আমার কাছেই দূত এসেছে। জানিয়েছে 2 দিনের পথ দূরের অন্যান্য রাজকীয় পালেও পোকার আক্রমণ হয়েছে। তবে ওদের কথা ঠিকভাবে বুঝে থাকলে ওই পালগুলোতে ভিন্ন জাতের পোকার আক্রমণ হয়েছে। আর বলতে ভুলে গেছি। এবার চিৎকার করে উঠল রাজা, এই কে আছিস? এই বেটাকে থামা, আর ওর যত গরু আছে সব এনে আমার পালে যুক্ত কর। সাথে সাথে লাফিয়ে উঠে দাঁড়ালো 2জন অ্যাটেন্ডেন্ট। বিনা বাক্য ব্যয়ে পেটাতে শুরু করলো মোভোকে। ঠেলে গেটের দিকে নিয়ে চলল তাকে, কিন্তু ফটকে পৌঁছার আগেই মুচড়ে নিজেকে একবার ছাড়িয়ে নিল মোভো। সত্যিকারে কান্না কাচ্ছে সে এবার। দিনগানকে সে বলল, লাভ নেই রাজা, আমার গরু সব আগেই মারা গেছে। ওগুলোর চামড়া ছাড়িয়ে চামড়াগুলো ঢাল প্রস্তুতকারকদের কাছে বিক্রি করে দিয়েছি। এরপর ঠেলে মোভেকে গেটের বাইরে বের করে দেয়া হলো। বিমর্ষ হয়ে অধোবদনে বসে আছে রাজা আর তার ইন্দোনারা। ভাবছে ইনকো সাজানার বাহন এই মেয়েটির বয়ে আনা অভিশাপ থেকে উদ্ধার পাওয়া যায় কিভাবে। মুহূর্তখানেক নীরবে কাটল। তারপর সবাই হাজির হলো আরেকজন সংবাদ বাহক। রাজা বলল, তুইও যদি খারাপ সংবাদ এনেছিস তো তোকে খুন করব আমি। সংবাদবাহক লোকটি বলল, না রাজা, খারাপ কিছু নয়। আমি কেবল এই সংবাদ এনেছি যে বাইরে একদল দূত অপেক্ষা করছে। রাজার উদ্বেগাকুল প্রশ্ন, কারা ওরা? আমাবুনাদের দূত? না রাজা, তারা ভূতজাতির রানীর পাঠানো দূত। কিছুদিন আগে শিয়াপির মেয়ে নইকে পাঠিয়েছিলেন এদের খোঁজে, মনে আছে? ভেতরে আসতে বল ওদের। লম্বা কয়েকটা মুহূর্ত অপেক্ষার পর খুলে গেল দরবারের প্রবেশ ফটক। প্রথমে ভেতরে এলো সাদারোপ পরিহিতা নই। পথযাত্রায় ক্লান্ত দেখাচ্ছে বটে, তবে আগের মতোই সুন্দরী। ওর সাথে ভেতরে ঢুকলো আরও 4জন লোক। আক্ষরিক অর্থেই দানবীয় শরীর ওদের, তবে গায়ে পোশাক বলতে আছে কেবল কোমর জড়িয়ে থাকা সামান্য একটু মোচা। ওদের বাহু ও পা জড়িয়ে আছে তামার তৈরি বিভিন্ন রকম অলংকার। কান থেকেও ঝুলছে বিরাটাকার রিং, তবে হাতে ধরে আছে বিরাটাকার বর্ষা। এরপর একই রকম দেখতে বিশাল দেহি বেয়ারারা বয়ে নিয়ে এলো 3টা পালকি। পালকির পর্দা নামানো ও খুব শক্তভাবে বাঁধা। এদের সাথে পরিষদের উঠানে প্রবেশ করলো 50জন সৈন্যের একদল দেহরক্ষী। ধীর পদক্ষেপে ইন্দ্রনাদের দিকে এগুলো অদ্ভুত চেহারার রক্ষী দল। লোকগুলোর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল ইন্দ্রনরা, কারণ এত বিশাল দেহি মানুষ ওরা আগে আর কখনো দেখেনি। সোজা রাজার সামনে গিয়ে পালকি নামিয়ে রাখলো তারা। এবার উঠে দাঁড়ালো র্যাসেল। ওর দিকে এগিয়ে এলো নই। সামনে এসে কয়েক মুহূর্ত পরস্পরের চোখের দিকে তাকিয়ে রইল দুজনে। তারপর ঝুঁকে বসে র্যাসেলের রোবের প্রান্তে চুমু খেলো নই, কিন্তু র্যাসেল ওকে টেনে তুলে বুকে জড়িয়ে ধরল, ঠিক যেভাবে সন্তানকে বুকে জড়িয়ে ধরে চেনহময়ী মা। কোথায় চলে গিয়েছিলি? কোথায় চলে গিয়েছিলে তুমি নই? তোমাকে অনেক খুঁজেছি, বলল র্যাসেল। আমি তো আপনার কাজেই গিয়েছিলাম। র্যাসেলের দিকে খানিক তাকিয়ে থেকে অবাক হয়ে প্রশ্ন করল নই, আপনার মনে নেই? না নই, আমার কিছুই মনে নেই। শুধু মনে আছে তোমাকে খুঁজেছি আমি।
আমার আত্মা শক্তি হারিয়ে ফেলেছে নই। আমার লোকেরা আমাকে বলেছে এই কথা, কিন্তু বিশ্বাস করিনি আমি। এখন তো দেখছি সবই সত্য। যাক, নিশ্চিন্ত থাকুন, আমার জাতির লোকেরা এসেছে আমার সাথে। তারাই আপনার আত্মাকে ফিরিয়ে আনবে। তবে সেজন্য আপনাকে হয়তো একটু ঘুরতে হবে। এখন শান্ত হয়ে বসে ওদের কথা শুনুন। বসতে বসতে র্যাসেল বলল, তোমাকে দেখতে পেয়েছি নই, তাতেই আমার শান্তি ফিরে এসেছে। এবার রাজা মুখ খুলল, দূত কোথায়? কাউকেই তো দেখছি না। জবাবে নই বলল, এখনই দেখবেন রাজা। নইয়ের ইশারায় কয়েকজন দানব এগিয়ে গিয়ে পালকির পর্দা তুলে দিল। একই সাথে এগিয়ে গেল আরো কজন দানব। বাঁশ দিয়ে বানানো বড়সড় ছাতা খুলল তারা। জুলুরা আগে কখনো ছাতা দেখেনি। রেগে গিয়ে রাজা প্রশ্ন করল, এসব কি ধরনের অস্ত্র? কি ধরনের অস্ত্র? জানো না রাজার সামনে অস্ত্র নিয়ে হাজির হওয়া নিষেধ? এই অস্ত্র সূর্যের বিরুদ্ধে রাজা, মানুষের বিরুদ্ধে নয়। আমার জাতির লোকেরা সূর্যের আলো অপছন্দ করে, বলল নই। অবাক কণ্ঠে রাজা প্রশ্ন করল, কেমন জাদুকর ওরা যে সূর্যের আলো অপছন্দ করে? এরপর থেমে গেল রাজা, কারণ প্রথম পালকি থেকে বের হয়ে আসছে একজন। পালকি থেকে বের হওয়া মানুষটি ছোটখাটো একজন লোক, লম্বায় টেনে টুনে সর্বোচ্চ 4 ফিট। গায়ের চামড়া একদম ফ্যাকাশে, লম্বা চুলগুলো সব সাদা, তবে তার চোখ দুটো দেখার মতো, পেঁচার মতো বড় বড় এবং গোল। আলোয় বের হয়ে চোখ পিটপিট করতে থাকলো সে। নইয়ের মতো সেও সাদা রোব পরে আছে। যা হোক, পালকি থেকে বের হয়েছে সে। তার মাথার উপর ছাতা ধরার জন্য লাফিয়ে সামনে বাড়ল এক ছাতাধারী দানব। কিন্তু তাড়াহুড়োয় পালকির গায়ে ধাক্কা মেরে বসল সে। অত বড় শরীরের ধাক্কায় পালকিটা নড়ে উঠে ধাক্কা দিল ফ্যাকাশে ত্বকের ছোট মানুষটিকে। প্রায় পড়েই যাচ্ছিল সে। দানবটি তখন যথাসম্ভব সাবধানতার সাথে দ্রুত এগিয়ে তাকে ধরে ফেলল। এই কাজ করতে গিয়ে হাত থেকে ছাতাটা ছেড়ে দিতে হয়েছে তাকে। সাথে সাথে হাত তুলে সূর্যের তীব্র আলো থেকে চোখ দুটোকে আড়াল করল বামন লোকটি। এদিকে সেজদার ভঙ্গিতে মাটিতে পড়ে গেছে দানব। বারবার মাটিতে মাথা ঠুকতে ঠুকতে বিজাতীয় ভাষায় কি যেন বলে চলেছে সে। আচরণে মনে হচ্ছে কৃত অপরাধের জন্য ক্ষমা ভিক্ষা চাইছে। জবাবে রাগত্ব স্বরে অদ্ভুত ভাষায় কি যেন বলল বামন লোকটি। রাজার কানে সেই কথাগুলো শোনালো ফনাতোলা সাপের হিসিসানির মতো। ওদিকে ছোট্ট একটা বামুনের সামনে অমন দানবাকৃতির একটা মানুষ এভাবে মাথা নোয়াচ্ছে দেখে যার পর্নায় বিস্মিত রাজা ডিনগান। তার দৃষ্টিতে বামুনটাকে মেরে ফেলার জন্য দানবের একটা চরই যথেষ্ট। রাজার বিস্ময় বাদ মানছে না। নইকে সে প্রশ্ন করেই বসল যে লোকটা কি বলছে। সে কি এই লোকটিকে মেরে ফেলতে হুকুম করছে? জবাবে নই বলল, না রাজা, আমার জাতির লোকেরা রক্তপাত ঘৃণা করে। সৈন্যটিকে সে মনে করিয়ে দিচ্ছে যে আগেও আরো অনেক অপরাধ করেছে সে। সেই কারণে সৈন্যটিকে অভিশাপ দিয়ে সে বলেছে জীবন বৃক্ষ থেকে তার প্রাণের পত্রটি ঝরে গেছে। বাড়ির মুখ সে আর দেখতে পাবে না। তাহলে ও কি মারা যাবে? প্রশ্ন করল ডিনগান। অবশ্যই। যার উপরই ভূত জাতির কারো অভিশাপ পড়ে নিশ্চিতভাবেই ধ্বংস হয়ে যায় সে। তদুপরি এই লোকটি আসলেই অপরাধী। এখানে আসার পথে সামান্য খাবারের জন্য নিজের এক সঙ্গীকে খুন করেছে সে। অস্বস্তি ভরা কণ্ঠে রাজা বলল, ভারী অদ্ভুত। তবে ওদের জানিয়ে দিও যে আমার উপর যেন কোনো অভিশাপ না দেয়। অভিশাপ দিলে এত রক্ত ওরা দেখবে যা ওদের পুরো জাতিও কখনো দেখেনি। রাজা এভাবে বলবেন না। ভূত জাতির মহান ব্যক্তিকে হুমকি দেয়া মারাত্মক বোকামি ছাড়া কিছু না। কারণ যে ভাষা ওরা বোঝে না সেই ভাষার কথাও কেমন করে যেন ওরা বুঝে ফেলে। শান্ত স্বরে বলল নই। ও ও ভুলে যাও কি বলেছি। ওদের জানাও যে আমার সমস্যার জন্য
ওদেরকে এত দূরে টেনে আনতে হয় আমি সত্যি দুঃখিত। ওদিকে অন্য দুই পালকি থেকেও আরো দুজন বামন বেরিয়ে এসেছে। চেহারা শুরুতে তিনজনকে আলাদা করার উপায় নেই, এমনকি পোশাকও এক। রাজার সামনে বিছানো পাটির উপর রাজা ও কাউন্সিলের মুখোমুখি বসলো তিনজন। তাদের দানবাকৃতির ভিতরা বাম হাতে ছাতা ধরে আর ডান হাতে ডালপালার হাত পাখা দিয়ে বাতাস করতে থাকলো তিনজনকে। ওদিকে রাজা বা তার ইন্দ্রনাদের প্রতি এই তিনজনের কোনো মনোযোগ আছে বলে মনে হলো না। গভীর দৃষ্টিতে রাসেলকে পর্যবেক্ষণ করলো তারা। তারপর এক ভৃতকে কিছু একটা ইঙ্গিত করলো সর্বপ্রথম পালকি থেকে নামা বামন পুরোহিতটি। তখন এগিয়ে গেল আরেক ভৃত, গিয়ে ছাতা ধরল রাসেলের মাথার উপর। অদ্ভুত ঘটনাটা দেখে নইকে প্রশ্ন করলো ডিনগান, এটা কি হলো? ইনকো সাজানা তো বাদুর নয় যে রোদ ভয় পাবে। গত কয়েকদিনে লেডির উপর দিয়ে যে ঝড় ঝাপটা গেছে সেটা ভূতজাতির পুরোহিতরা বুঝতে পেরেছে। নানা দুর্ঘটনায় তার মন অসংলগ্ন ও রাগান্বিত হয়ে আছে। তাই পুরোহিতরা ওর মাথায় বৃক্ষজাতির জ্ঞানের ছায়া তুলে ধরেছেন যেন তার মন শান্ত হয়, বলল নই। ইনকো সাজানার সাথে কি হয়েছে না হয়েছে সেটা এই লোক জানলো কেমন করে? প্রশ্ন করল ডিনগান। জবাবে নীরবে একবার কাজ ঝাঁকালো কেবল নই। এক পুরোহিতের ইশারায় তাদের প্রত্যেকের সামনে একটা করে পলিশ করা কাঠের বাটি রাখলো এক ভৃত। তারপর ছোট একটা মটকা থেকে পানি ঢেলে কানায় কানায় ভরে দিল বাটি তিনটা। দৃশ্যটা দেখে খানিক অবাক হলো রাজা। তার অহমেও আঘাত লেগেছে। নইকে সে বলল, পুরোহিতেরা যদি তৃষ্ণার্ত হয়ে থাকে তো নিজেদের বয়ে আনা পানি খাওয়ার দরকার কি? আমি কি এতই গরিব যে ওদের তৃষ্ণা মেটাতে পারবো না? ওই পানি ফেলে দিতে বলো। পুরোহিতদের জন্য বিয়ার পরিবেশন করতে বলছি। এটা পানি নয় রাজা, তাদের আত্মা জ্ঞানের জন্য সবসময়ই তৃষ্ণার্ত হলেও শরীর পিপাসার্ত নয়। ভোরের আলো ফোটার আগে বিশেষ এক গাছের পাতা থেকে সংগৃহীত শিশির, এই শিশিরে তারা সত্যের প্রতিফলন দেখতে পায়। তাহলে তো বলতে হয় ইনকো সাজানাও ওদের পরিবারেরই একজন। সাদা সর্দার ডরিওর আগমনের দৃশ্য সে পুলের পানিতেই দেখেছিল, বলল ডিনগান। হয়তো তাই, হয়তো না, কে জানে। তবে সত্য যাই হোক, পুরোহিতেরা সেটা দেখতে পাবে, বলল নই। ব্যাস, নীরব হয়ে গেল চারদিক। লম্বা একটা সময় ধরে পিনপতন নীরবতা বজায় রইল। সময়টা এতই লম্বা যে নড়ে চড়ে বসতে বাধ্য হলো রাজা ও তার ইন্দ্রাণুরা। ওরা যেন অনুভব করছে ওদের হৃৎপিণ্ডের শিরায় টোকা দিচ্ছে কেউ। তারপর একসময় মুখ তুলল তারা। তিনজন একই সাথে মাথা উঁচু করল। তারপর পেঁচার মতো বিরাট চোখ তুলে তিনজন তাকালো তাদের প্রত্যেকের দিকে। এবং অবাক কাণ্ড, একই সময় একই সারে একই সাথে একই সুরে তিনজন তিনজনকে প্রশ্ন করলো, কি দেখেছ পুরোহিত? মুখ খুলল পালকি থেকে সবার আগে নামা পুরোহিত। তার ভাষাটা এমন যেন পাতার ফাঁক দিয়ে বাতাস বয়ে যাচ্ছে। হিস হিসানো ভাষায় বলা কথাগুলো ভাষান্তর করে রাজাকে শোনাতে থাকলো নই। পুরোহিত বলছে, একটা ষাঁড়ে টানা ঘর ওয়াগন দেখতে পাচ্ছি। সেটার সামনে দাঁড়িয়ে আছে দুজন তরুণী। তাদের একজন কালো, সে তুমি নই, আর অপরজন শ্বেতাঙ্গ, সে ওইখানে বসা, জুলুরা যাকে বলে ইনকো সাদানা। তারা দুজনেই বাতাসে ছুঁড়ে দিল তাদের মাথা থেকে তোলা একটা করে চুল। কালো চুলটা নিচে পড়ে গেল, কিন্তু সোনালিটা উড়ে চলল আরও উপরে, কারণ সেটাকে নিয়ে যাচ্ছে একটা আত্মা। শেয়াপির আত্মা সে, তাকে হত্যা করেছে জুলুরা। চুলটাকে উড়িয়ে নিয়ে আরও উত্তরে বৃক্ষমাতার কাছে পৌঁছে দিল সে। সেই সাথে দিল বিশেষ একটা বার্তা।
এই কথায় সায় দিয়ে ইতিবাচকভাবে মাথা ঝাঁকিয়ে একই সুরে বাকি দুই পুরোহিত বলল, হ্যাঁ। চুলের সাথে বার্তাও দিয়েছে শিয়াপি। এরপর পাতা দিয়ে মুড়ে সুন্দরভাবে প্যাকেট করা ছোট একটা বাক্স বের করলো এক পুরোহিত। নইকে প্যাকেটটা নিতে ইশারা করে সে বলল, এবার আমরা জানব আসলেই এই শ্বেতাঙ্গিনীর অন্তর্দৃষ্টি আছে কিনা। এটা তার হাতে দাও, দিয়ে জিজ্ঞেস করো কি আছে এর ভিতর। স্বপ্নগ্রস্তের মতো হাত বাড়িয়ে দিল র্যাসেল। প্যাকেটটা হাতে নিল বটে, কিন্তু ওটার দিকে না তাকিয়েই বলল, এতে আছে অনেক অনেক পাতা, আর পাতাগুলোর নিচে রাখা আছে আমার মাথার একটা চুল। চুলটায় 3টা গিঁট দেয়া আছে, 3টা মহাবিপদের প্রতীক সেগুলো। এবার বামন পুরোহিত নয়কে বলল, খুলে দেখো। প্যাকেট খুলে দেখা গেল ঘটনা সত্য। র্যাসেলের চুলের সাথে মিলিয়ে দেখা গেল সেটা আসলেই ওর মাথার চুল। প্রথমে রাজাকে, তারপর ইন্দুনাদের দেখানো হলো সেটা। নির্বাক বিস্ময়ে চেয়ে দেখল ওরা। কি বলবে বুঝতে পারছে না। সবাইকে দেখানোর পর প্যাকেটটা গুছিয়ে বামন পুরোহিতের হাতে সেটা ফিরিয়ে দিল নই। এরপর মাঝখানে বসে থাকা বামন তার পাশের জনকে জিজ্ঞেস করলো, কি দেখলে তুমি পুরোহিত? শিশির ভরা পাত্রের দিকে আরেকবার তাকিয়ে সে বলল, এই জায়গাটাকে দেখতে পাচ্ছি আমি। এখানে রাজা ও তার ইন্দ্রাণুরা কথা বলছে এক শ্বেতাঙ্গ লোকের সাথে। লোকটার চেহারা বাজ পাখির মতো, তার দৃষ্টিতে ফুটে আছে স্পষ্ট ধূর্ততা। তারা এক ধর্মপ্রচারক ও তার স্ত্রীকে এখানে নিয়ে আসার মূল্য নিয়ে দর কষাকষি করছে। একটা ঘরের ভেতর ওই ধর্মপ্রচারক ও তার স্ত্রীকে দেখতে পাচ্ছি। ওখানে জুলু সৈন্যরাও আছে। শয়তানি চোখওয়ালা শয়তান সাদা মানুষের প্ররোচনায় ধর্মপ্রচারককে হত্যা করল জুলুরা। অবশ্য বিছানায় পড়ে থেকেই মারা গেছে তার স্ত্রী, আর লোকটি নিজে মরার আগে একজন জুলুকে মেরে মরেছে। ধোঁয়া বের হওয়া লোহার লম্বা নল দিয়ে জুলুটাকে মেরেছে সে। ঘুমিয়ে উঠল দিনগান, কিন্তু তার দিকে বামন লোকটি বিন্দুমাত্র নজর দিল না। বরং তৃতীয় বামনকে সে জিজ্ঞেস করল, তুমি কি দেখলে পুরোহিত? তৃতীয় বামন তখন বলল, আমি দেখেছি একটা কুঁড়ের ছাদের উপর দাঁড়িয়ে আছে ওখানে বসে থাকা শ্বেতাঙ্গ তরুণী। তবে তার আত্মা তাকে ছেড়ে গেছে। তার হাতে একটা বর্শা ধরা, আর নিচে দাঁড়িয়ে আছে সেই শয়তানি দৃষ্টিওয়ালা সাদা লোক। তবে তাকে ধরে ফেলেছে জুলুরা। ওদের হাতে বন্দি হয়ে আছে সে। মেয়েটির মন পড়তে পারছি আমি। সে বলছে রক্তপাত হয়েছে। বলতে বলতে একবার কেঁপে উঠল লোকটি। ইনকো সাজানার নিষেধ সত্ত্বেও রক্তপাত করেছে জুলু জাতি, তাই দুর্ভাগ্য ডেকে আনছে সে। হ্যাঁ, সেগুলোও দেখতে পাচ্ছি। আগুন লেগে মারা গেছে অনেক অনেক লোক। রেগে থাকা এক নদী খেয়ে ফেলেছে অনেককে। উপকূল এলাকা থেকে পঙ্গপালের দল ডেকে আনলো ইনকোসাদানার রাগান্বিত আত্মা। সেগুলোর হাতে হাত ধরে এলো দুর্ভোগ। পেলেগ ছড়িয়ে পড়ছে গবাদি পশুর পালে। আর দেখতে পাচ্ছি একটা অস্পষ্ট ভৌতিক অভাব। এদেশের উপর আরো দুর্ভাগ্য টেনে আনছে সে। উড়ে আসছে শীতের এলাকার উপর দিয়ে। তার মাথাটা একটা কঙ্কালের খুলির মতো। তার নাম দুর্ভিক্ষ। এ পর্যন্ত বলে থেমে গেল বামন পুরোহিত। তারপর 3 পুরোহিত একসাথে ঝুঁকল। একসাথে তুলে নিল শিশিরের পানি ভরা পাত্র 3টা। পাত্রগুলোর পানি মাটিতে ফেলে দিতে দিতে 3জন একত্রে বলে উঠল, খাও মাটি, পানি খাও। আর আমাদের দেখা দৃশ্যগুলোর চিঠি সংরক্ষণ করে রাখো তোমার ভেতর। খুব অস্বস্তিতে পড়ে গেছে ডিনগানের ইন্দ্রাণুরা, কারণ জাদুকর তাদেরও আছে, কিন্তু এভাবে হাড়ি ভেঙে দেওয়ার মতো জাদু তাদের কারোরই জানা নেই। ফলে ভয়ও পেয়েছে তারা। ওদিকে মাথা নিচু করে বসে আছে ডিনগান। হঠাৎ মাথা তুলে রুক্ষ হাসিতে ফেটে পড়ল সে। বামন পুরোহিতদের বলল, বেশ কলাকৌশল জানো তোমরা ছোট্ট মানুষ। তোমাদের দানবাকৃতির মানুষ পালকি, ডালপালা আর পানির পাত্র দিয়ে
ভালোই খেল দেখালে। কথাটা এই জন্য বলেছি যে নই অথবা অন্য যে কারো কাছ থেকে এসব জেনে নিতে পারো তোমরা। এখন তোমরা যদি সত্যি জাদুকর হও তাহলে ইনকো সাজানার ধাঁধার অর্থ শোনাও আমাদের। তোমাদের পানির পাত্রে দেখাও তার মনের কথা। নয়তো ৮-১০টা প্রতারকের ভাগ্যে যা জোটে অর্থাৎ লাথি, চর, চাপ্পড় পাওনা হিসেবে ওগুলোই পরিশোধ করে এখান থেকে বের করে দেয়া হবে তোমাদের। আর হ্যাঁ, তোমাদের কার কি নাম সেটা জানাও। রাজার কথা ওদেরকে অনুবাদ করে শোনালো নই। সাথে সাথে এক ছাতার নিচে চলে এলো তিনজনে। খানিক পরামর্শ করে আগের জায়গায় ফিরে গেল তারা। তারপর মুখ খুলল একজন। সেই বামন যে পালকি থেকে নেমে তার সৈন্যকে অভিশাপ দিয়েছিল। সে বলল, আমার নাম এডো। আমার ডানে বসা পুরোহিতের নাম পানি, আর বামের পুরোহিতের নাম হানা। আমরা বৃক্ষ জাতির সন্তান। এই জাতির অপর দুটি নাম ধূসর জাতি ও ভূত জাতি। এই জাতির উচ্চ স্থানীয় পুরোহিত আমরা। আমাজুলুদের মতো বর্ষার শক্তিতে নয়, আমরা রাজ্য শাসন করি স্বপ্ন আর দৃশ্য দেখে পাওয়া জ্ঞানের আলো দিয়ে। আমরা ভূতের রাজা, আমাদের এমনকি ভূতেরাও মান্য করে। আমরা মৃতদের প্রভু, মানুষের মন পড়তে পারায় দক্ষ। এসবই হচ্ছে আমাদের নাম, উপাধি ও পরিচয়, জুলু রাজা। আমরা এখানে এসেছি কারণ আমাদের রক্তের এক মেয়েকে দিয়ে বৃক্ষমাতার কানে অদ্ভুত একটা গল্প পাঠিয়েছেন আপনি। এমন একজনের গল্প বলে পাঠিয়েছেন যার সম্বন্ধে আগে থেকেই আমরা জানতাম, তবে চোখে দেখার কৌতূহল ছিল। বলতে বলতে তিনজনই বাউ করল রাসেলকে। আর আমরা অবশ্যই আপনার ধাঁধার জবাব দেব, কিন্তু তার আগে আমাদের পারিশ্রমিক ঠিক করা হোক। কি চাও তোমরা ভূত জাতির লোক? দেখতেই পাচ্ছ গবাদি পশু এখন আমাদের নেই বললেই চলে। আর তোমাদের দেখেই মনে হচ্ছে নারী জাতির প্রতি তোমাদের কোনো আগ্রহ নেই। তাহলে কি চাও তোমরা? কি দিতে পারি তোমাদের? প্রশ্ন করল ডিনগান। লম্বা নকলা আঙুল তুলে র্যাসেলকে দেখিয়ে এরও বলল, ওই যে বসে আছে সাদা লেডি, তাকেই আমরা চাই। তার আত্মা ইতিমধ্যেই আমাদের সাথে বাস করছে। এখন আমরা চাই তার শরীরটাকে নিয়ে গিয়ে আত্মার কাছে পৌঁছে দিতে, যাতে আবার একত্রিত হতে পারে তারা। প্রতিবাদী গুঞ্জন উঠল ইন্দোনাদের ভেতর। কিন্তু রাজা বলল, একসময় আমরাও চেয়েছি ইনকো সাজানা যার ভেতর বাস করে তাকে আমাদের কাছে ধরে রাখতে, কিন্তু সব ওলটপালট হয়ে গেছে। সৌভাগ্যের বদলে অভিশাপ বয়ে এনেছে সে। যদি শরীর আর আত্মা আবার একত্রিত হয় তাহলে আমাদের মাথার উপর ঝুলে থাকা অভিশাপ হয়তো উঠে যাবে, কিন্তু তারপরও স্বেচ্ছায় তার নিজের মুখনিশ্চিত সম্মতি ছাড়া তাকে কারো হাতে সোপর্দ করা আমার দ্বারা সম্ভব না। তদুপরি আগে ওই ধাঁধার জবাব দাও, তারপর পাওনা পরিশোধের প্রশ্ন। ন্যায্য বলেছি? পুরোপুরি ন্যায্য। বলুন রাজা, কি জানতে চান? আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব, বলল এডো। এবার রাজা যাকে ডাকলো দেখা গেল তার একটা হাত পোড়া। বলা বাহুল্য সে হচ্ছে মোপো। রাজার কাছেই বসাছে। সবই সে খেয়াল করছিল এতক্ষণ, কিন্তু নিজ থেকে কিছুই বলছিল না। রাজা তাকে বলল, সামনে এসো মোপো, শোনাও তোমার গল্প। কাজেই উঠে দাঁড়ালো মোপো। বলল যে জুলু জাতির ইতিহাসে কেবলমাত্র সেই দেখেছে ইনকো সাজানা ইজুলাকে, তাও মহান কালো রাজা যে চলে গেছে তার আমলে। কিভাবে দেখেছে সেটাও বলল। তারপর বলল শ্বেতাঙ্গ তরুণী র্যাসেলের সম্বন্ধে ইবুবেসির বলা গল্পের কথা। নিজের আত্মার শক্তির পরিচয় দিয়ে লুকিয়ে রাখা নয়কে মুহূর্তে খুঁজে বের করে ফেলার ঘটনা। জুলুদের সমস্যার কথা ইনকো সাজানার সামনে তুলে ধরার কথা, আর বলল উল্কার কথা যেটা এই জায়গার উপর এসে নেই হয়ে গেছে। এটারও কোনো অর্থ কেউ বলতে পারেনি। এরপর জুলুদেরকে র্যাসেল যে জবাব দিয়েছিল সেটাও পুরোহিতদের হুবহু শোনালো মোপো, এবং নিজের বক্তব্যের সাথে নতুন কিছু যুক্ত বা বিযুক্ত করতে
ইনকো সাজানার অস্বীকৃতির কথা বলতেও ভুলল না। মোপো থামার পর চোখ খুলে পিট পিট করে তাকালো তিন বামুন পুরোহিত। মনে হচ্ছে যেন ঘুমিয়ে পড়েছিল তারা। পুরোহিত এডো বলল, রাজা মুখ রাজার মুখ হয়ে কথা বলা মাকেদামার সন্তান মোপো বা উম্বোপো। কোনো সন্দেহ নেই, দু একটা কথা বলতে ভুলে গেছো তুমি। সেদিন তোমার মুখের উপর রোপ ফেলে কানে কানে কিছু একটা বলেছিল ইনকো ছাদানা। সেটা মনে হয় তুমি ভুলেই গেছো। কেন সেই কথা বললে না? রাজার মুখ দাঁত কিরমির করে কটমটিয়ে এডোর দিকে তাকালো মোপো। বলল, এই গল্পের সাথে ওই ঘটনার কোনো যোগ নেই। সেটা ছিল আমার মৃত্যু নিয়ে বলা কথা। ওসবের প্রতি আপনাদের গুরুত্ব না দিলেও চলবে। তিন পুরোহিত পরস্পরের দিকে তাকালো। তারপর তিনজনই তিনজনকে বলল, শুনে রাখো পুরোহিতরা, মোপো বলছে ওই কথাগুলো ছিল তার নিজের মৃত্যু নিয়ে। এই গল্পের সাথে নাকি ওই ঘটনার কোনো সম্পর্ক নেই। বলে মৃদু হেসে আবার চোখ মুদল তিনজনই। মনে হতে লাগলো আবার বুঝি ঘুমিয়ে ঘুরে চলে গেছে তারা। মোপোর বলা শেষ। ইন্দোনাদের কাউন্সিলের ভেতর চলে গেল সে। নেকড়ের দৃষ্টিতে তাকিয়ে রইল পুরোহিতদের দিকে। রাজা বলল, আমার ইন্দোনার কথা শুনেছ তোমরা। এখন সত্যিই যদি তোমরা জ্ঞানী হও, তাহলে ইনকো সাজানার বক্তব্য আর আমার মাথার উপর তারা ভেঙে পড়ার অর্থ কি তা বলো। মাথা তুলল তিন পুরোহিত। পরস্পরের সাথে পরামর্শ করল মুহূর্তখানেক। তারপর মুখ খুলল এডো। বলল, এই ধাঁধা এমনকি আমাদের জন্য বেশ কঠিন। হা হা করে উপহাসের হাসি হাসল জিনগান। তারপর রাগত্ব বলল, তাই ভেবেছিলাম। আর 10টা সাধারণ ওঝার মতো তোমরাও চারদিক থেকে 6টা গল্প শোনো। তারপর 10 দিকে বলে বেড়াও সেই কথাগুলোই। ভাব দেখাও যেন স্বর্গ থেকে বিরাট কোনো সংবাদ আবিষ্কার করেছ। বলো তাহলে, চাপকে তোমাদের রক্তাক্ত করে আমার টাউন থেকে বের করে দেব না কেন? রক্তের কথা শুনে একটু কেঁপে উঠল পুরোহিতরা। তবে তারপরেই হেসে উঠল এডো। অস্বস্তিকর ও ভয়ানক হাসি ফুটল তার মুখে। রাজাকে সে জবাব দিল, একটু নরম হন রাজা, দয়া করে ভদ্র আচরণ করুন। আমরা তো কজন গরিব প্রতারক ছাড়া কিছু না। তবে আপনার ধাঁধার জবাব দিতে সাধ্যতীত চেষ্টা করব আমরা। বা বলতে পারেন চেষ্টা করবে আমাদের আরেকজন, চতুর্থজন। রাজার জন্য নতুন বোল আনো, বড় বোল। লাল রাজার জন্য লাল বোল। শিশির ঢেলে কানায় কানায় পূরণ করে দাও সেটা। পুরোহিতের কথা শুনে এগিয়ে এলো এক ভীত। তার কাঁধে বিরাট এক মটকা আর হাতে পলিশ করা লাল কাঠের বেশ বড় একটা চকচকে বোল। সেটাকে হাতে তুলে নিল এরও। অপর এক গার্ড শিশিরের পানি ঢেলে কানায় কানায় পূর্ণ করে দিল পাত্রটা। তিন মাথা এক হয়ে পানিটার দিকে তাকিয়ে মন্ত্র পড়ল তিন পুরোহিত। তারপর নইকে বলল বোলটা ইনকো সাজানার সামনে নিয়ে যেতে। এরও বলল যে পানিটা ইনকো ছাদানা কিছু দেখতে পায় কিনা দেখো। শিশির ভরা বোলটা হাতে নিল র্যাসেল। প্রথমে ওর চেহারা নির্বিকারই থাকলো। শূন্য দৃষ্টিতে পানিতে তাকিয়ে রইল ও। কিন্তু তারপর থেকেই একের পর এক ভাবের পরিবর্তন দেখা গেল ওর চেহারায়। দ্রুত নড়তে শুরু করলো চোখ দুটো। তারপরই চেহারায় ফুটে উঠল ভয়ের ছাপ। পুরোহিত এরও প্রশ্ন করল, কিছু দেখছেন লেডি?